সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ। আজকে আমাদের ডিএইচএমএস কোর্সের দ্বিতীয় বর্ষের অর্গানন অফ মেডিসিনের যে আলোচনাটি আমরা করছিলাম এর পূর্বে, আমাদের অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন সূত্রগুলো, সিলেবাসের অন্তর্ভুক্ত সূত্রগুলো সম্বন্ধে আলোচনা, তারই ধারাবাহিকতায় আজকে আমরা ওষুধের কার্যক্ষমতার অনুসন্ধান এই টপিকটির উপর আলোচনা করব। এবং আমরা জানি এটা ডাক্তার হানিম্যান অর্গানন অফ মেডিসিনের 105 থেকে 107 নাম্বার অ্যাফোরিজমে, অর্থাৎ 105, 106, 107 এই তিনটি অ্যাফোরিজমে এই বিষয়টিকে উত্থাপন করেছেন। সেই হিসেবে আমরা এই অ্যাফোরিজমগুলো আগে জেনে নিই, তারপর সেখানে কি বলেছেন সেটা বুঝে নিলে আশা করি এই বিষয়টিতে আমাদের স্বচ্ছতা আসবে চিন্তার ক্ষেত্রে। তো 105 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যান যা বলছেন, দ্য সেকেন্ড পার্ট অফ দ্য বিজনেস অফ এ ট্রু ফিজিশিয়ান রিলেটস টু অ্যাকুয়ারিং ইন নলেজ অফ দ্য ইনস্ট্রুমেন্টস intended for the cure of the natural diseases, investigating the pathogenetic power of the medicines in order, when called on to cure, to be able to select from among them one from the list of whose symptoms an artificial disease may be constructed as similar as possible to the totality of the principal symptoms of the natural disease sought to be cured. ডক্টর হানিম্যান এখানে যে কথাটি বলেছেন তা হচ্ছে প্রকৃত চিকিৎসকের কাজের দ্বিতীয় অংশ। আমরা জানি ডক্টর হানিম্যান একজন প্রকৃত চিকিৎসা কলাবিদের, একজন প্রকৃত চিকিৎসকের তিনটি জ্ঞান থাকতে হবে বলে উল্লেখ করেছিলেন। একটি কি রোগ সম্বন্ধে জ্ঞান, দ্বিতীয়টি কি ঔষধ সম্বন্ধে জ্ঞান, অর্থাৎ এই ঔষধ সম্বন্ধে জানাটি যাকে বলছেন প্রকৃত চিকিৎসকের কাজের দ্বিতীয় অংশ, সেটি হচ্ছে কি প্রাকৃতিক রোগ আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রের, এই ওষুধগুলো হচ্ছে অস্ত্র যা দিয়ে আমাদের রোগকে পরাভূত করতে হয়। তো সেই অস্ত্রের জ্ঞান লাভ ও ওষুধের রোগ উৎপাদক ক্ষমতার অনুসন্ধানের সাথে সম্পর্কিত এই দ্বিতীয় জ্ঞানটি। রোগ উৎপাদক ক্ষমতা এবং আরোগ্য করার ক্ষমতা এটা কিন্তু হোমিওপ্যাথিতে আলাদা কোনো বিষয় নয়। কারণ কি, আমরা জানি সদৃশ্য সদৃশ্যকে আরোগ্য করে। যে বস্তু মানুষের সুস্থ দেহে যে লক্ষণ বা রোগ লক্ষণ সমষ্টি উৎপাদন করতে সক্ষম, সেই ঔষধটির দ্বারাই প্রাকৃতিক নীতি অনুযায়ী সেই প্রাকৃতিক রোগকে, কোনো একটি প্রাকৃতিক রোগকে আরোগ্য করা সম্ভব। ডক্টর হানিম্যান সেটাকে আরও সুস্পষ্ট করে উল্লেখ করলেন এই অ্যাফোরিজমটিতে। তিনি কি বললেন? প্রাকৃতিক রোগ আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রের জ্ঞান লাভ এও রোগের রোগ উৎপাদক ক্ষমতার, ওষুধের রোগ উৎপাদন ক্ষমতার অনুসন্ধানের সাথে সম্পর্কিত এই দ্বিতীয় অংশটি। অর্থাৎ একই মুদ্রার এপিঠ আর ওপিঠ, রোগ উৎপাদক ক্ষমতা এবং রোগ আরোগ্যের ক্ষমতা একটি ওষুধের একই মুদ্রার এপিঠ ওপিঠ। এই অংশটি কিসের সাথে যুক্ত? আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা কলাবিদের বা প্রকৃত চিকিৎসকের কাজের দ্বিতীয় অংশ ডক্টর হানিম্যানের কথা মোতাবেক। কেন এটি করা হবে তাও বলে দিলেন, যাতে তাদের মধ্য থেকে এমন একটি ওষুধ নির্বাচন করা যায় যার লক্ষণসমূহের তালিকা হতে একটি কৃত্রিম রোগ চিত্র অঙ্কন করা যায়। এখানে কয়েকটি বিষয় লক্ষ্য করার ব্যাপার আছে। একটা হচ্ছে যে এই ওষুধের ক্ষমতা বা কাজটি আমরা কেন জানবো, সেই কথাটি তিনি পরিষ্কার করে দিচ্ছেন। তিনি বলছেন এবার একটি ওষুধ থাকবে যার একটা লক্ষণের তালিকা থাকবে, সেই তালিকা থেকে কৃত্রিম রোগ চিত্র অঙ্কন করা যায়। অর্থাৎ রোগীর শরীরে যে লক্ষণসমূহ প্রস্ফুটিত হয়েছে এবং তার ভিত্তিতে যে লক্ষণগুলোর ভিত্তিতে, সেই লক্ষণ সমষ্টির ভিত্তিতে যে চিত্রটি অঙ্কিত হয়েছে তার একটি সদৃশ চিত্র আমরা ওষুধের ক্ষেত্রে পেতে পারি। যদি তা সম্ভব না হয়, কোনো একটি ওষুধ আমি প্রুভিং করলাম, 5টি লক্ষণ দেখালো কিন্তু কোনো চিত্র অঙ্কিত হলো না, এবার কি হবে? ডক্টর হানিম্যানের এই অ্যাফোরিজম এই কারণেই গুরুত্বপূর্ণ যে এর কথা মোতাবেক তা দিয়ে খুব বেশি উপকার সাধন করা সম্ভব হবে না। এই কারণেই আজকেও ওয়েল প্রুভেন যে ওষুধগুলো আছে সেগুলো কিন্তু বহুল ব্যবহৃত হয়ে চলেছে। ডক্টর হানিম্যান, ডক্টর স্টাফ হেরিং যে ওষুধগুলো প্রুভ করেছিলেন সেগুলো আজকেও কিন্তু বহুল ব্যবহৃত হচ্ছে। এ কারণে যে তার মধ্যে আমরা একটি চিত্র খুঁজে পাই। বহু সংখ্যক ওষুধ রয়েছে যেগুলোর আসলে পূর্ণাঙ্গ চিত্র অঙ্কিত হয়নি। হয়তো সেগুলো প্যালিয়েশন করে, উপকার সাধন করে, হয়তো কোনো কোনো সময় ইমার্জেন্সিতে খুব জরুরি ভিত্তিতে ব্যবহার করতেও হয়, কিন্তু প্রকৃত আরোগ্য, প্রকৃত ন্যাচারাল ডিজিজ, প্রকৃত মায়াজমকে অ্যাড্রেস করার ক্ষমতা অধিকাংশ সময়ই সেই ওষুধগুলোর থাকে না। আর তা যদি না থাকে, ডক্টর হানিম্যানের কথা মোতাবেক সেখানে আমরা ওষুধের জ্ঞানটি সম্পূর্ণরূপভাবে পাইনি। এমনও অনেক ওষুধ আছে যেগুলোর ক্লিনিক্যাল সিমটমস আমরা ট্রিটমেন্ট করতে গিয়ে বহু ক্লিনিক্যাল সিমটমস পাওয়া গিয়েছে, কিংবা পরবর্তীতে
বহু লক্ষণকে যোগ করা হয়েছে বা বহুলভাবে ব্যবহৃত হয়, কিন্তু তার পূর্ণাঙ্গ চিত্র এখনও পাওয়া যায়নি, এরকম বহু কনফিউজিং ওষুধ বর্তমানে আমরা ব্যবহার করি বা মেডিকাতেও এখনও রয়েছে। তবে সত্যিকারের প্রকৃত হোমিওপ্যাথিক ওষুধ হিসাবে শুধুমাত্র ডক্টর হানিম্যানের এই কথা মোতাবেক সেই ওষুধগুলোকে আমরা যথার্থভাবে উপযুক্ত বলে মনে করতে পারি, যেগুলোতে লক্ষণসমূহের তালিকা হতে একটি কৃত্রিম রোগচিত্র অঙ্কন করা যায়। রোগ লক্ষণ নয়, রোগচিত্র শুধুমাত্র কয়েকটি লক্ষণের সমষ্টি নয়, রোগীর স্টেট, রোগীর পরিবর্তন, সার্বিক পরিবর্তন, সেগুলোই প্রকৃত হোমিওপ্যাথিক ওষুধ। যাই হোক, এই ব্যাপারে আমার অন্য একটি লেখায় আমি বিস্তৃত আলোচনা করেছি বা আগামীতে আপনারা পাবেন। তো কাজে এখানে এই কথাটি এখন বেশি বিস্তৃত করতে চাচ্ছি না। আমি ডক্টর হানিম্যানের কথাগুলোকে এখানে শুধুমাত্র উল্লেখ করছি অনুবাদে। এখানে তিনি যা বলছেন তা হচ্ছে প্রকৃত চিকিৎসকের কাজের দ্বিতীয় অংশ হচ্ছে এই প্রাকৃতিক রোগ আরোগ্যের উদ্দেশ্যে ব্যবহৃত অস্ত্রগুলোর জ্ঞান লাভ বা ওষুধের রোগ উৎপাদক ক্ষমতার অনুসন্ধানের সাথে সম্পর্কিত ব্যাপার, যাতে তাদের মধ্য থেকে এমন একটা ওষুধ নির্বাচন করা যায় যার লক্ষণসমূহের তালিকা হতে একটি কৃত্রিম রোগ চিত্র অঙ্কন করা যায়, যা আরোগ্য কাঙ্ক্ষিত প্রাকৃতিক রোগটির প্রধান লক্ষণ সমষ্টির যথাসম্ভব সদৃশ। যে প্রাকৃতিক রোগটিকে, ন্যাচারাল ডিজিজকে আরোগ্য করতে হবে, তার প্রধান লক্ষণ সমষ্টির, মূল লক্ষণ সমষ্টির যথাসম্ভব সদৃশ হয়। এটা হচ্ছে 105 নম্বর অ্যাফোরিজমে ডক্টর হানিম্যানের কথা। 106 নম্বর অ্যাফোরিজমে তিনি কি বলছেন? তিনি বলছেন, দ্য হোল প্যাথোজেনেটিক ইফেক্টস অফ দ্য সেভারাল মেডিসিন মাস্ট বি নোন, দ্যাট ইজ টু সে অল দ্য মরবিড সিমটমস অ্যান্ড অল্টারনেশন ইন দ্য হেলথ that each of them is especially capable of developing in the healthy individual must first have been observed as far as possible before we can hope to be able to find among them and to select suitable homeopathic remedies for most of the natural diseases. তিনি বলছেন যে কিছু সংখ্যক ওষুধের পূর্ণাঙ্গ রোগ উৎপাদন ক্ষমতা জানতেই হবে, অর্থাৎ অধিকাংশ প্রাকৃতিক রোগসমূহের জন্য তাদের মধ্য থেকে উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সন্ধান ও বাছাই করতে পারার প্রত্যাশা করার আগে সেগুলোর প্রত্যেকটি সুস্থ ব্যক্তিতে স্বাস্থ্য থেকে যে বিচ্যুতি বা অসুস্থতা জ্ঞাপক লক্ষণসমূহ সৃষ্টি করতে পারে তার সবগুলোকে প্রথমেই যথাসম্ভব পর্যবেক্ষণ করতে হবে। তো তিনি 105 নম্বর অ্যাফোরিজমে যে ব্যাপারটিকে আলোচনা করেছিলেন, এই দ্বিতীয় জ্ঞানটিকে অর্জন করার জন্য তার পন্থাটি তিনি 106 নম্বর অ্যাফোরিজমে দেখালেন। তিনি বললেন এটা করতেই হবে, ওষুধের রোগ উৎপাদন ক্ষমতাই জানতে হবে, কারণ এটাই আরোগ্যকারী ক্ষমতা। কাজেই অধিকাংশ প্রাকৃতিক রোগসমূহের জন্য তাদের মধ্যে থেকে উপযুক্ত হোমিওপ্যাথিক ওষুধ সন্ধান ও বাছাই করার প্রত্যাশা আমরা করতে পারি যদি সেগুলো সুস্থ ব্যক্তিতে কী পরিমাণ স্বাস্থ্য থেকে বিচ্যুত করতে পারে বা অসুস্থতা জ্ঞাপক লক্ষণসমূহ সৃষ্টি করে পারে তার পরিমাপ যদি আমরা করতে পারি। যেহেতু তা করতেই হবে, কাজেই এগুলোকে প্রথমে যথাসম্ভব পর্যবেক্ষণ এভাবে করে নিতে হবে এবং তা কতটুকু মাত্রায় করতে হবে ডক্টর হানিম্যান 105 নম্বর অ্যাফোরিজমে বলেছিলেন যে একটি কৃত্রিম রোগ চিত্র অঙ্কন করতে পারে। গুটি কয়েক লক্ষণ উৎপাদন নয়, আমি আবারও বলছি, গুটি কয়েক লক্ষণ উৎপাদন নয়। গুটি কয়েক লক্ষণ বহুভাবে বহু রকমভাবে হতে পারে, কিন্তু সেগুলোকে আমরা ওষুধ হিসাবে ব্যবহার করতে পারি না। বহু কিছু আমরা খাওয়ার পর, আমি ছোটোবেলায় আমার গ্রামের বাড়িতে একটা ফল খেতাম, ওই এলাকায় বলা হতো জয়না গোটা, কিন্তু আসলে ওটা সঠিক নাম কি আমি আজও জানি না। সেটা কিছুক্ষণ খেলেই বমির ভাব হতো, মাথা ঘোরাতো, কয়েকটা বেশি খেলে। খেতে ভালো লাগতো, একটা স্মেলও ছিল বেশ সুন্দর কিন্তু তীব্র, কিন্তু খাওয়ার পর এই অসুবিধাটি হতো। আজকে আমরা বলতে পারি না যে একজন মানুষ বমি করছে, তার মাথা ঘোরাচ্ছে, সেখানে ওটা থেকে অল্প একটু খাওয়ালে বা ওটাকে পটেন্টাইজ করে খাওয়ালেই একজন মানুষ সুস্থ হবে, আমরা কিন্তু তা বলতে পারি না, কারণ সেখানে পূর্ণাঙ্গ লক্ষণ চিত্র নেই। এরকম বহু কিছুর উদাহরণ দেওয়া যেতে পারে যেখানে ওই দুটো একটা লক্ষণের ভিত্তিতে আপনি ওষুধ হিসাবে তাকে নির্দিষ্ট করতে পারবেন না। কাজেই সুস্থ ব্যক্তিতে তার পরিবর্তনের হার কি কি অসুস্থতা জ্ঞাপক লক্ষণসমূহ সৃষ্টি করতে পারে তাকে পূর্ণাঙ্গ রূপে জানা থাকতে হয়, নয়তো খাম খেয়ালি বসে। আমরা এই যে বললাম জয়নাগোটার কথা বললাম, এরকম হাজারো আরও ওষুধের কথা আপনারা নিজেরা ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা এরকম করেছে, বাস এ দিয়ে দাও। পূর্ণাঙ্গ লক্ষণ যদি না জানতে হয় তাহলে এটা করা যায় অনায়াসই। যাই হোক, এটা আদৌ সম্ভব না। ডক্টর হানিম্যান অত্যন্ত সতর্ক ব্যক্তি ছিলেন, বিশ্লেষণধর্মী ব্যক্তি ছিলেন, গবেষক ছিলেন। তিনি এত হালকাভাবে, অপরিচ্ছন্নভাবে এই শাস্ত্র রচনা করেননি। কাজেই প্রত্যেকটি সুস্থ ব্যক্তিতে স্বাস্থ্য থেকে
কতটুকু বিচ্যুতি এসেছে, কীরকম বিচ্যুতি এসেছে, তার গভীরতা কতটুকু, মাত্রা কতটুকু, তার মোডালিটিস কী, তার ধরন রকম ফের কী, এই সমস্ত কিছুই আগে জানতে হয়। এবং আপনারা জানেন যে সুস্থ ব্যক্তিতে এই পরীক্ষাটি করতে হয়, তার কারণ কি সেগুলো আমি অন্য আলোচনাতে, 4th ইয়ারের কিছু আলোচনাতে আমি সেগুলো উল্লেখ করেছি। তারপরেও শুধু এটুকুই বলছি যে এটা হোমিওপ্যাথিরই বিশেষ বৈশিষ্ট্য এবং হোমিওপ্যাথি ফার্মাকোলজির এই দিকটিকে সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত করে যে প্রত্যেকটি ওষুধ সুস্থ ব্যক্তিতে ট্রায়াল হতে হবে। এটা ডক্টর হানিম্যানের সৃষ্টি করা, প্রতিষ্ঠিত করা ট্রায়াল সিস্টেম। এরপর ডক্টর হানিম্যান 107 নম্বর অ্যাফোরিজমে বলছেন, ইফ ইন অর্ডার টু অ্যাসার্টেইন দিস medicines be given to sick persons only even though they by administered singly and alone, then little or nothing precious is seen of their true effects, as those peculiar alternations of the health to be expected from the medicine are mixed up with the symptoms of the disease and can seldom be distinctly observed. 107 নম্বর অ্যাফোরিজমে বলছেন যে কথাটি একটু আগে বলে আসলাম যে সুস্থ ব্যক্তিতে বিচ্যুতিটিকে লক্ষ্য করতে হয়, তারই আরেকটু বিস্তৃত বর্ণনা ডক্টর হানিম্যান দিচ্ছেন 107 নম্বরে। তার নিশ্চিত করার লক্ষ্যে যদি ওষুধ কেবল অসুস্থ ব্যক্তিদেরকে প্রদান করতে হয় তাহলে তাদেরকে একক ও স্বতন্ত্রভাবে প্রয়োগ করা হলেও সেগুলোর সুনির্দিষ্ট প্রকৃত ক্রিয়ার প্রায় কিছুই দৃশ্যমান হয় না, কারণ সেই সব ওষুধ থেকে প্রত্যাশিত স্বাস্থ্যের পরিবর্তনসমূহ রোগের লক্ষণের সাথে মিশ্রিত হয়ে যায় এবং কদাচিৎ তাদের পৃথকভাবে লক্ষ্য করা সম্ভব হয়। আমি একটু আগেই বলেছিলাম যে আমি 4th ইয়ারের সাবজেক্টে টপিকগুলোতে এই সুস্থ ব্যক্তিতে কেন করতে হবে সে ব্যাপারে বিস্তৃত আলোচনা করেছি, কিন্তু এখানে ডক্টর হানিম্যান কিন্তু মূল কথাটি কিন্তু 107 নম্বর অ্যাফোরিজমে বলেই দিয়েছেন। তা হচ্ছে অসুস্থ মানুষে আপনি যদি ওষুধ প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনি ডিফারেন্সিয়েট করতে পারবেন না কোনটি ওষুধের লক্ষণ, কোনটি সেই ব্যক্তির লক্ষণ। মানুষ একটি ডাইনামিক প্রাণী, লক্ষণও একটা ডাইনামিক ঘটনার এফেক্ট, এর নেপথ্যে একটি ডাইনামিক ক্রিয়াকলাপ চলতেই থাকে। কাজেই মানুষের লক্ষণ অবিরত পরিবর্তনশীল। একটা ব্যাপার আমি বলি, আমার জীবনে এটি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, কোনো রোগী যদি কোনো সময় তার ফলো আপে এসে হুবহু একই কথা বলে যে আমার সব একরকম আছে, সবগুলো লক্ষণ, তাহলে আমি ধরে নেই ব্যক্তিটি আসলে লক্ষ্যই করেনি তার রোগটির ব্যাপারে। আমি এটা বলছি না যে আমার ওষুধ কার্যকরী হয়েছে সে লক্ষ্য করেনি, ব্যাপারটি এরকম নয়। আমার ওষুধ হয়তো কার্যকরী হয়নি, হয়তো তাতে ইমপ্রুভমেন্ট আসেনি, দ্যাটস ওকে, আমি মেনে নিলাম। কিন্তু ওষুধটি ভুল কি শুদ্ধ, তার শরীরে কোনো ইফেক্ট করেছে কি করেনি, তার কিছুই সে আসলে খেয়াল করেনি। কেন বলি এই কথাটি? আমি বলি মানুষ এমন একটি প্রাণী যে দুইটি অল্প কিছুক্ষণ পর পর, আধা ঘন্টা আগে বা পরে হুবহু একরকম থাকতে পারে না। সে যদি সব কিছু না কিছুটা লক্ষ্য করে তাহলে বিন্দু মাত্র পরিবর্তন হলেও সে নিজের মধ্যে অনুভব করবে, হয় একটু ভালো নয় একটু খারাপ। এর একটা বিস্তৃত কারণ আছে, সেটা আমি আরেক দিন একটি বিস্তৃত আলোচনাতেই আলোচনা করব, কারণ ফলো আপের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, এটা নিয়ে আমার একটা বিস্তারিত আলোচনাই রয়েছে। আপাতত শুধু এটুকু বলি, মানুষ একটি ডায়নামিক প্রাণী বলতে গেলে, তার শক্তি স্তর থেকেই তার বস্তু স্তর নিয়ন্ত্রিত হয়। তাহলে দুইটি মুহূর্ত সে একরকম থাকতে পারে না। একজন অসুস্থ মানুষের মধ্যে যে লক্ষণগুলো থাকে সেগুলো অবিরত পরিবর্তনশীল। যে ব্যক্তি বলছে যে হুবহু একরকম আছে, সে গতবারের মতো ফলো আপের সময় যদি হুবহু একরকম, তার অমুক ব্যথা একরকম, অমুক অসুবিধা অমুক, অমুক সেন্সেশন অমুক রকম, ফ্ল্যাটুলেন্স অমুক, হুবহু একরকম আছে, হতে পারে আমার ওষুধ কাজ করেনি, আসলে সে আরেকটু খারাপের দিকেই গিয়েছে, কিন্তু তাও সে লক্ষ্য করেনি। আমি ধরে নেই যে ব্যক্তিটি আসলে তার লক্ষণগুলোকে ওইভাবে অবজার্ভই করেনি, কারণ তার এটা কোনোদিনও সম্ভব নয়। ওষুধ পড়ুক না পড়ুক সে হুবহু একরকম থাকবে, এটা কোনোদিন সম্ভব হয় না। মানুষের বেলায় নয়, এটা যৌক্তিক নয়। কাজেই একজন অসুস্থ ব্যক্তির লক্ষণ অবিরত পরিবর্তনশীল। হতে পারে তা এমনিতেই বেড়েছে, হতে পারে তা এমনিতেই কমেছে, হতে পারে নতুন যে ওষুধটি তার উপর প্রুভিং করা হচ্ছে তার জন্য বেড়েছে, অথবা নতুন যে ওষুধটি দেওয়া হয়েছে তার জন্য কমেছে, অথবা নতুন কয়েকটি লক্ষণ, এটা হয়তো বা তার রোগেরই বিবর্তন বা অগ্রগতি, অথবা হতে পারে এটা ওষুধের প্রুভিং সিমটমস। আপনি কিভাবে নিশ্চিত হবেন যে এই নতুন যে ওষুধটি ওই অসুস্থ ব্যক্তিতে দেওয়া হয়েছে প্রুভিং করার জন্য কোনটা ওষুধের লক্ষণ কোনটা প্রুভিং লক্ষণ? সেই সাথে আরেকটা পিকুলিয়ার ফর্ম, অসুস্থতার সাথে এই ওষুধটির প্রতিক্রিয়ার ফল কি তাও তো জানা সম্ভব নয়। হতে পারে তা আংশিক সদৃশ্য,
সেক্ষেত্রে কী ধরনের পরিবর্তন ঘটিয়ে যে চিত্রগুলো তুলে আনছে, আপনারা অনেকেই মনে করতে পারেন অসুস্থ ব্যক্তির লক্ষণগুলোকে প্রথমে লিখে রাখলাম, তারপর নতুন যে কয়টি লক্ষণ আসছে সেগুলোকে আমি ওষুধের লক্ষণ ধরলাম। কীভাবে নিশ্চিত হবেন যে ওই ওষুধটি ওই ব্যক্তিতে কী ধরনের প্রতিক্রিয়া করে কি কি লক্ষণ সৃষ্টি করবে, কি কি বিকৃত লক্ষণের আত্মপ্রকাশ ঘটাবে? তো কাজেই অসুস্থ ব্যক্তিতে ওষুধের প্রয়োগ কখনোই কোনো যৌক্তিক পদ্ধতি নয়, কোনোদিনও ছিল না। ডাক্তার হানিম্যান সেটা এখানে খুব অল্প কথায় সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। আমরা এই 105 থেকে 107 নাম্বার অ্যাফোরিজমে ওষুধের কার্যক্ষমতার অনুসন্ধান এই বিষয়টি সম্বন্ধে ডাক্তার হানিম্যানের উপস্থাপিত কথাগুলোকে পাচ্ছি। কিভাবে অনুসন্ধান করতে হবে, তার যৌক্তিকতা কি, কেন, এই সমস্ত তথ্যগুলো আমরা 105 থেকে 107 নাম্বার অ্যাফোরিজমে পাচ্ছি। এবং কিভাবে করতে হবে তার সূচনা এই 107-এর পরে থেকে শুরু হচ্ছে, যে এই অনুসন্ধানের কাজটি কিভাবে পরিচালনা করতে হবে। তো সেগুলোতেও আমি ক্রমান্বয়ে আসব। আজকে আশা করি আমরা যে টপিকটি নিয়ে কথা বললাম, ওষুধের কার্যক্ষমতার অনুসন্ধান, তা আমাদের শিক্ষার্থীদের নিকট সুস্পষ্ট হয়েছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই আপনাদের মাঝে আসি, কমেন্টস বক্সে করুন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে যতটুকু পারি পরিচ্ছন্ন করতে চেষ্টা করব। আগামী ভিডিওতে আবার আপনাদের সবাইকে আমার পাশে পাবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, করোনার এই সময়টিতে আপনারা সাবধানে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।